আচ্ছা। তো আমরা গত কয়েকটা ক্লাসে আহ বিভিন্ন বিভিন্ন কি লিখেছি, আহ থিওরি লিখেছি। আজকে আমরা আলাদা করে থিওরি লিখবো। আমরা আজকে গ্রাফ লিখবো mainly। তো গ্রাফটা কেমন হয়, আহ এটাতে আসি আমরা। আচ্ছা। তো এক্স এক্সিস বরাবর এটা হচ্ছে এক্স ও, হ্যাঁ, এক্স ও এক্স প্রাইম, তার ওয়াই ও ওয়াই প্রাইম। এই এক্স এক্সিস বরাবর আমাদের থাকে হচ্ছে কি স্ট্রেন, স্ট্রেন। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের থাকে স্ট্রেস, মানে পীড়ন। এটা হচ্ছে আমাদের বিকৃতি। ঠিক আছে। তো বিকৃতি আমাদের জানি এটা হচ্ছে তোমার ইউনিট নাই, এটা হচ্ছে ইউনিট লেস। আর পীড়নের ইউনিট থাকে, এটা প্যাসকেল বা বড় একক দেখে মেগাপাস্কেল এককে থাকে আর কি। তো এখানে এই যে কোনো একটা আহ কার্ভের ক্ষেত্রে, মানে আমরা কি হয়, লোড বাড়ালে যেমন কি বাড়ে, যদি আমরা এখানে যদি একটা আরেকটা গ্রাফ আঁকি, এখানে লোড, এখানে হচ্ছে ডেল এল। অর্থাৎ লোড বাড়ালে আমাদের কি হয়, লোড বাড়ালে হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো এখানেও স্ট্রেনটা এরকমই হবে আর কি। প্রথমে এই বৃদ্ধিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকবে একদম, এখান থেকে এটা এ পর্যন্ত রেখাটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকবে। তো এই কনস্ট্যান্ট রেখাকে বলা হয় প্রপোর্শনাল লিমিট। অর্থাৎ এখানে এখানে আসলে কাজ করবে হচ্ছে তোমার পীড়ন বিকৃতি সমানুপাতিক স্থিতিস্থাপক সীমা আর কি। পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ এখানে আমরা যদি আহ স্ট্রেন বাড়াতে চাই, তাহলে অবশ্যই আমাদের স্ট্রেস বাড়াতে হবে আর কি। হ্যাঁ। তো এরপরে আর কিছু অংশ থাকবে, সেটা হচ্ছে পীড়ন বিকৃতি সমানুপাতিক না, এরকম থাকলো আর কি। এটা যদি বাড়াই আমরা, এটা পিছনে একটা অংশ পাই আমরা। ঠিক আছে। তো এই লিমিটটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। এটা এটা হচ্ছে প্রপোর্শনাল লিমিটের মতো তো কাজ করে। প্রপোর্শন লিমিট পর্যন্ত এটা কাজ করে পীড়ন বিকৃতি সমানুপাতিক। আর একটা হচ্ছে ইলাস্টিক লিমিট। এখানে পীড়ন বিকৃতি সমানুপাতিক না, এটা হচ্ছে পীড়ন বিকৃতির সমানুপাতিক না, এটা হচ্ছে ইলাস্টিক লিমিট। হ্যাঁ। অর্থাৎ এই দুইটা ক্ষেত্রেই বস্তুটা হচ্ছে পূর্ব অবস্থায় ফেরত আসতে পারে, পূর্বের অবস্থায় ফেরত আসতে পারে। এই দুই কন্ডিশনের ক্ষেত্রেই পূর্বের অবস্থায় বস্তুটা ফেরত আসতে পারে। আচ্ছা। এরপরে যেটা গেছে সেটা হচ্ছে এই ইলাস্টিক লিমিট যখন ক্রস করবে, আমরা হচ্ছে জিনিসটা একটু অন্যরকম দিয়ে আঁকি। আহ তখন হচ্ছে এরকম, প্রথমে হচ্ছে এরকম, মানে আমরা স্ট্রেস বাড়াচ্ছিও না, কিন্তু বিকৃতি ঘটতেছে আর কি, এই অবস্থা। তো এই পয়েন্ট পর্যন্ত যাই। এরপরে হচ্ছে আবার স্ট্রেস বাড়াতে বাড়াতে আমাদের কি হয়, বিকৃতিও বাড়ে, বেড়ে একটা সর্বোচ্চ পর্যায়ে যায়, তারপর আবার ফেরত এসে ম্যাক্সিমাম পর্যন্ত এখানে যাবে আর কি। হ্যাঁ। তো এখানে যে আমরা ওয়াইটা লিখলাম, এটা হচ্ছে এই পয়েন্টে আমরা স্ট্রেস বাড়াই বাড়াই দিছি না, বরং কমাইলেও আমাদের বিকৃতি কিন্তু ঘটতেই থাকবে। তো এই পয়েন্টটাকে বলা হয় ইয়েল্ড পয়েন্ট বা ইয়েল্ড লিমিট। হ্যাঁ, স্থায়ী বিকৃতি। অর্থাৎ আমরা যদি এটাকে যদি পেছন থেকে বাড়াই, তাহলে আমাদের এখানে একটা বিকৃতি পাবো আমরা, এটাকে বলা হয় স্থায়ী বিকৃতি। তাইলে এটা হচ্ছে ইয়েল্ড লিমিট বা স্থায়ী বিকৃতি। স্থায়ী বিকৃতি। এখানে বস্তুটা পূর্বের অবস্থায় ফেরত আসে না, পূর্বের
অবস্থায় ফেরত আসে না। ঠিক আছে, তো এরপরে আমরা পূর্বস্থ ফেরত আসে না, ইয়ের লিমিট বা স্থায়ী বিকৃতির পরেও যদি আমরা স্ট্রেস বাড়াই তাহলে স্ট্রেনও বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এই পর্যন্ত চলে যাবে। তো এটাকে বলা হয় ইউ দ্বারা ডিনোট করা হয়, এটাকে আমাদের আর দ্বারা ডিনোট করা হয়। ইউ দ্বারা হচ্ছে তোমার কি পয়েন্ট, এটা হচ্ছে তোমার আলটিমেট পয়েন্ট, আলটিমেট। হ্যাঁ, আলটিমেট বলা হয় টেনসাইল স্ট্রেসে বলা হয়, টেনসাইল স্ট্রেস মানে সর্বোচ্চ আমাদের স্ট্রেস এ পর্যন্ত নিতে পারি আমরা, আলটিমেট টেনসাইল স্ট্রেস ইউটিএস। আর এটাকে বলা হয় র্যাপচার লিমিট, র্যাপচার লিমিট। অর্থাৎ এরপরে বস্তুটা কি ছেড়ে যায়, এরপরে হচ্ছে, এরপরে যদি আমি স্ট্রেস বাড়াই বস্তুটি হচ্ছে, বস্তুটি ছিঁড়ে যাবে। এই, তো এই গেল আমাদের আহ গ্রাফ। এখানে আমরা আস্তে আস্তে সবগুলার আহ আরো জিনিস দেখবো। যেমন এখানে প্রপোর্শন লিমিট, তোমাদের বইয়ে হচ্ছে প্রপোর্শন লিমিট এবং ইলাস্টিক লিমিট এই জিনিসটা সেম ধরছে। হ্যাঁ, তো আমরা ওইটা সেম হিসেবে কল্পনা করি, প্রপোর্শন লিমিট ইলাস্টিক লিমিট আসলে সেম হিসেবে কল্পনা করি, যদিও এই দুটো পয়েন্ট কিন্তু সেম না। কারণ প্রপোর্শন লিমিটের মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক হয়, কিন্তু ইলাস্টিক লিমিটের ক্ষেত্রে কিন্তু পীড়ন কিন্তু বিকৃতি সমানুপাতিক হয় না, যদিও ওই দুই অবস্থায় বস্তুটা পূর্ব অবস্থায় ফেরত আসতে পারে। আচ্ছা, তো আমরা যদি আবার চিন্তা করি, এখানে হচ্ছে তোমার স্ট্রেন, এটা হচ্ছে আমাদের স্ট্রেস। হ্যাঁ, মেগাপিক্সেল, এটা হচ্ছে আমাদের কি ইউনিটলেস, ইউনিট নাই। তো এটা হচ্ছে আমাদের প্রপোর্শন লিমিট, এটাই, এটা প্রপোর্শন লিমিট অথবা ইলাস্টিক লিমিট, এই দুই পয়েন্টটা আমরা সেম হিসেবে কল্পনা করি। তাহলে এখানে কিন্তু আমাদের কি দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের আহ এখানে আমাদের কি দেখা যাচ্ছে, উম এখানে কিন্তু আমাদের একটা স্লোপ আমরা দেখতেই পারি, তাই না? তো এখানে এই যে ঢালটা আছে, ঢালটা কি হবে, ঢালটাই হচ্ছে তোমার পীড়ন বাই বিকৃতি। ঠিক আছে, আর পীড়ন বাই বিকৃতি আমরা এটা জানি ইয়ং এর মডুলাস, বা যে কোনো মডুলাস, ইয়ং মডুলাস, বাক মডুলাস, এগুলা লেখা যায়। ঠিক আছে, আবার মানে আমরা যদি আহ, এটা কখন কাজে দেবে, এটা হচ্ছে প্রপোর্শন লিমিট পর্যন্ত আমাদের কাজে দেয়। ঠিক আছে, স্লোপটা হচ্ছে পীড়ন বাই বিকৃতি ইয়ং এর মডুলাস অনুসারে কাজে দেয় আর কি, প্রপোর্শন লিমিট পর্যন্ত। আচ্ছা, তো আমরা এখান থেকে কি পাই, যদি আমরা এটা, এটা মানে কি প্যাসকেল, হ্যাঁ মেগাপ্যাক্সেল মানে কি মূলত আহ প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কোয়ার, মেগা নিউটন পার মিটার স্কোয়ার, এটা প্যাসকেল মানে প্যাসকেলে বলা যায় আর কি। হ্যাঁ, অর্থাৎ নিউটন মিটার স্কোয়ারকে আমরা স্ট্রেন, এটাকে যদি আমরা মিটার বাই মিটার কনভার্ট করি, মিটার মিটার কাটাকাটি ইউনিট লেসে থাকে তাই না, তাই মিটার মিটার কনভার্ট করি, তাহলে আমরা কি পাই দেখো, তাহলে কিন্তু আমরা পাই নিউটন মিটার, মিটার স্কোয়ার ইন্টু মিটার, মানে নিউটন মিটার বাই মিটার কিউ, নিউটন মিটার হচ্ছে জুল, মিটার কিউ, অর্থাৎ জুল, জুল হচ্ছে তোমার এই কাজের একক। অর্থাৎ আমরা যদি এই এরিয়াটা যদি চিন্তা করি, এই এরিয়া দ্বারা আমরা কি পাই, যদি আমরা এই এরিয়াটা চিন্তা করি, এখানে স্ট্রেন এবং স্ট্রেস এই দুটো যদি গুণ করে দেই তাহলে তোমরা এরিয়া পাচ্ছি তাই না। তো এই এরিয়াটাই হচ্ছে আমাদের জুল পার মিটার কিউ, অর্থাৎ একক আয়তনে শক্তি আর কি, মানে এটার ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফল মানে
কাজ অথবা একক আয়তনে সঞ্চিত শক্তি। মানে তুমি একটা যদি ওয়্যারটাকে টানো, তার মধ্যে যে শক্তিটা সৃষ্টি হবে ওটা একক আয়তনে যে পরিমাণ শক্তি হয় এটা আমাদের এরিয়া থেকে আমরা পাবো। ঠিক আছে, এটা লেখা যায়। তো তাহলে এটা এরিয়াটা কিভাবে বের করতে পারবো আমরা? এটা এটা আমরা যদি ত্রিভুজের যদি চিন্তা করি, এটা হচ্ছে এইচ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্স চিন্তা করি। এই এক্সটাই হচ্ছে আমাদের, এইচটাই হচ্ছে আমাদের কি, স্ট্রেস, তাই না, বা পীড়ন। এটা হচ্ছে আমাদের স্ট্রেন, এক্স কে স্ট্রেন বা বিকৃতি বলা যায়। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটা কি আসতেছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে পীড়ন ইন্টু বিকৃতি। ঠিক আছে, এটা লেখা যায়। ওকে, তো আমাদের একটা থিওরি শেষ, মানে গ্রাফ ভিত্তিক যে থিওরিগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, এই থিওরিগুলো আমাদের শেষ। এখন আমরা অন্য একটা থিওরিতে আসি। আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাতে আসি। তাহলে এটা হচ্ছে, আমরা আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা আমরা বাল্ক মডুলাস দ্বারাও লিখি। তো এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে আয়তন বিকৃতি, সরি আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি। তাহলে আয়তন পীড়ন হচ্ছে এফ বাই এ, এটার পীড়ন হচ্ছে ডেল ভি বাই পি আই। এটা আমরা পড়ছিলাম, তাই না? যদি এটা সংক্ষিপ্ত ভাবে লিখি, এফ বাই এ ডেল ভি বাই পি আই, অর্থাৎ যার বি বেশি, এখানে এটার, আচ্ছা এটা লেখার আগে আমরা আরেকটা জিনিস লিখি, আরেকটা জিনিস আছে আছে আমাদের সমমন্নতা বা কম্প্রেসিবিলিটি। এটা হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়, এটা 1/p, মানে বাল্ক মডুলাসের ঠিক উল্টা রাশি হচ্ছে এটা। এটার মানে কি? এটার মানে হচ্ছে যার বি কম, তাহলে বি কম তাহলে কি সি বেশি? যার বি কম তার সি বেশি, অর্থাৎ সে বেশি কম্প্রেসিবল। ঠিক আছে, এই তো এখানে, তো এখানে যে আমি সূত্র লিখলাম এটা তো বুঝছোই নাকি, যে সূত্র কোনটা দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় হচ্ছে ফোর্স, এর দ্বারা হচ্ছে এরিয়া। হুম, এটা অবশ্যই সারফেস থাকতে হবে, সারফেস এরিয়া। এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম, আদি আদি আয়তন, আদি আয়তন বুঝতে পেরেছো? দেখতেছি, ভলিউম চেঞ্জ।
আচ্ছা, মোরালস অফ লিজিবিলিটি এই জিনিসটা তো আমরা আগে দেখছিলাম। আহ জি বা এন, এটা হচ্ছে আমাদের কি কীর্তন, কীর্তন, পীড়ন বাই কীর্তন, বিকৃতি, অর্থাৎ এফ বাই এ, কিন্তু বিকৃতি হচ্ছে থিতা। তো থিতা জিনিসটা কি ছিল, আমরা যদি একটু রিকল করি, এই থিতা অবশ্যই রেডিয়ানে থাকবে, হ্যাঁ। এই থিতাটা ছিল, আহ 1 মিনিট আমরা একটু দেখি, নিয়ে আসি। এটা লিখছিলাম। এটা একটা বই, বইটাকে ঠেললাম, ঠেলার পরে হচ্ছে বইটা এই পাশে সরে আসলো। হ্যাঁ, সরে আসলে জিনিসটা দেখো, নিচের সারফেসটা আমাদের কি সেম থাকলো, উপরের সারফেসটা হয়তো চেঞ্জ হয়ে আসলো আর কি। উপরে সারফেস চেঞ্জ হওয়ার কারণে এই যে এখানকার যে ই এ যে লেন্থ ছিল, এটা হচ্ছে আমরা এল নট ধরছিলাম। আর যে যেটুকু চেঞ্জ হয়ে আসছে এটাকে এক্স দ্বারা ডিনোট করছে। তো এখান থেকে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বা ও ই বাই ও এ, বা এক্স বাই এল নট দ্বারা আমরা প্রকাশ করছি, হ্যাঁ। অর্থাৎ টেন থিটা ইকুয়াল টু এক্স বাই এল নট দ্বারা প্রকাশ করা যায়। আর টেন থিটা যেহেতু অত্যন্ত ক্ষুদ্র, টেন থিটা ইকুয়াল থিতা প্রকাশ করা যায়, থিতা ইকুয়াল টু এক্স বাই এল নট, এইখান থেকে আসে আর কি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমাদের এখানে আমরা লিখছি, এই যে থিতাটা, বিকৃতিটা, পীড়ন, কীর্তন বিকৃতি যেটা আছে, ঠিক আছে। তো এখানে এখানে আমরা অবশ্যই বলতে পারি কি, অবশ্যই বলতে পারি এফ হচ্ছে আমাদের কি, এফ হচ্ছে আমাদের ফোর্স অ্যাপ্লাইড, এ হচ্ছে আমাদের কি এরিয়া, এ হচ্ছে সারফেস এরিয়া। এক্ষেত্রে সারফেস এরিয়া কোনটা হবে, এক্ষেত্রে সারফেস এরিয়াটা হচ্ছে আমাদের এই যে উপরে যেটা আছে সেটাই আমাদের সারফেস এরিয়া হবে আর কি। এই যে এটা হচ্ছে সারফেস এরিয়া, উপরে যেটা হবে যে বরাবর এফটা কাজ করতেছে স্পর্শ বরাবর, সেটা হচ্ছে আমাদের সারফেস এরিয়া হচ্ছে আমাদের। আর এখানে থিতারা হচ্ছে আমাদের কীর্তন বিকৃতি, যেটা আমরা দেখছিলাম, থিতা হচ্ছে আমাদের কীর্তন বিকৃতি, বা এই যে এক্সাম্পল যেটা দেখাইছি এটার ক্ষেত্রে এক্স বাই এল নট, এরকম হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আর নতুন একটা প্রপার্টি নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে পয়সন রেশিও, হ্যাঁ। হুম। এটা হচ্ছে পয়সন রেশিও হচ্ছে জিনিসটা, আমরা যদি বুঝতে চাই বিষয়টা কিভাবে বুঝবো,
ধরি একটা পাইপ, পাইপ না অ্যাকচুয়ালি একটা তার। তারটা হচ্ছে, এই বরাবর আছে, হ্যাঁ। এই তারটাকে যদি আমি লম্ব বরাবর টানি, মানে এটা হচ্ছে টানার আগে তার লেন্থ হচ্ছে আমাদের কত, এল আই, আর ডায়ামিটার হচ্ছে DI। তো আমরা যদি এখন টানি, লম্ব বরাবর টানি, অর্থাৎ এই বরাবর এবং এই বরাবর টানি, এখন টানি না আর কি, টানার দেখাইলাম আর কি। এই বরাবর টানবো আমরা। টানার পরে এই জিনিসটা কিরকম আসবে, কিরকম হবে? এই যেরকম হবে, হ্যাঁ। এই বরাবর টানতেছি F, এই বরাবর টানতেছি F, তাহলে এটা হবে DF। হ্যাঁ, এটা হবে আমাদের কি, LF। তাহলে এক্ষেত্রে অবশ্যই আমাদের কি হবে, এক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদের LF টা কি হবে, LI থেকে বড় হবে। হ্যাঁ, কিন্তু আমাদের এক্ষেত্রে লেন্থ বাড়লেও আমাদের কিন্তু ডায়ামিটার কমে যাচ্ছে, অর্থাৎ DI টা আমাদের বেশি বাড়তেছে DF থেকে। ডায়ামিটার কিন্তু আগে বেশি ছিল, এখন ছোট হয়ে গেছে আর কি। ঠিক আছে, অর্থাৎ আমি যদি কোনো একটা তারকে যদি লম্বা বরাবর টানতেছি, টানলে হয়েছে আমাদের কি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কিন্তু আমাদের যে রেডিয়াস কিন্তু আমাদের কি হয়, কমে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে কিন্তু দুইটা বিকৃতি করতেছে, দৈর্ঘ্য বিকৃতি আর হচ্ছে তোমার কি, আহ প্রস্থ বিকৃতি। প্রস্থ বিকৃতি, হ্যাঁ। বা আমি যদি স্ট্রেন হচ্ছে তোমার দুইটা স্ট্রেন হচ্ছে আমাদের, আহ যদি আমরা del L ধরি, তাহলে কি হবে, LF মাইনাস LI। আর del D ধরি, তাহলে কি হবে, এটাও কিন্তু DF মাইনাস DI। ঠিক আছে, এটা কিন্তু সবসময় পজিটিভ হচ্ছে, আর এটা সবসময় নেগেটিভ হচ্ছে। মানে সবসময় না, মোটামুটি বলা যায় আর কি, যেহেতু DF টা ছোট কার থেকে, DI থেকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে স্ট্রেন কিন্তু দুইটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে ই লঙ্গিটুডিনাল, এটা হচ্ছে আমাদের কি, del L/Li, বা LF মাইনাস LI ডিভাইডেড বাই LI। আর একটা স্ট্রেন হচ্ছে আমাদের কি, ল্যাটারাল স্ট্রেন, এটা হচ্ছে আমাদের কি, del D/DI। এটাও সেম, আমাদের DF থেকে DI মাইনাস হবে বাই DI। তাই এটা সবসময় আমাদের কি পজিটিভ হবে, এটা সবসময় আমাদের নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে পয়সনের অনুপাত জিনিসটা কি, পয়সনের অনুপাতটা হচ্ছে, বা পয়সনস রেশিও, মাইনাস পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি।
এটা হচ্ছে মাইনাস ডেলি লঙ্গিটিউডিনাল ডেলি ল্যাটারাল। ঠিক আছে। তো তাহলে কি বলা যায়, ডেফিনিশনে বলা যায় পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে, পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির ঋণাত্মক অনুপাতকে পয়সনের অনুপাত বলা হয়। তাহলে লেখা যায় পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির ঋণাত্মক অনুপাতকে পয়সনের অনুপাত বলে। এর মানটা আসলে কি হতে পারে? এর মানটা হচ্ছে -1 থেকে স্টার্ট হবে, আর 0.5 থেকে বড় হবে আর কি। এই এটাই হচ্ছে আমাদের পয়সনের অনুপাতের বিষয় আসে। তো এইগুলো একটা থিওরি। আরেকটা বইয়ে তোমাদের রিলেশন দেওয়া আছে, পয়সনের অনুপাতের সাথে বই আর একটা রিলেশন দেওয়া আছে, সেটা হচ্ছে বাল্ক মডুলাস, বি। ইয়ং মডুলাস 3 1 - 2 মিউ। এটা হচ্ছে বাল্ক মডুলাস। আর একটা হচ্ছে তোমার শিয়ার মডুলাস, মানে কীর্তন পীড়ন। এটা তো আমরা, মিউ হচ্ছে পয়সনের অনুপাত, এটা হচ্ছে আমরা তো দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে দেখলাম, তাই না? দৈর্ঘ্য পীড়ন পার্শ্ব বিকৃতি যে ঘটনা ঘটে এর সাথে, মানে পয়সনের অনুপাতের সাথে এই সম্পর্কগুলো কি রকম আসে আর কি। তো ইয়াং মডুলাস 2 1 + মিউ। হ্যাঁ আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ইয়াং মডুলাস মিউ হচ্ছে পয়সনের অনুপাত, বি হচ্ছে বাল্ক মডুলাস, আর জি হচ্ছে আমাদের শিয়ার মডুলাস। ঠিক আছে। তো এগুলোই পড়ো আপাতত। এই যে আমরা সামনের ক্লাসে এই যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো আমরা স্টার্ট শেষ করবো আর কি। এই তো আজকের ক্লাসটি এই পর্যন্ত থাক। আল্লাহ হাফিজ।